আগামী নির্বাচন আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করবে। এনসিপির 1 বছরের আগের অবস্থান বর্তমান অবস্থান ঠিক কেমন পার্থক্য আপনি পেয়েছেন, এবং তার সাথে সাথে এনসিপির কি নতুন করে কোনো জোট করার সম্ভাবনা আছে কিনা, কোনো দলের ব্যক্তিগত অভিমত কি আপনার? দেখেন, আমাদের গ্রামে মানুষ একটা কথা বলে আর কি, যে সেই লোকটা তত বেশি ভালো যার সম্পর্কে আপনি যত কম জানেন, যার সম্বন্ধে আপনি কিছুই জানেন না, সে খুব ভালো মানুষ। যতই জানতে থাকবেন ততই বুঝতে থাকবেন যে সে তার ভালোর মাত্রাটা কীভাবে কমতেছে। 1 বছর আগে এনসিপি সম্পর্কে কেউ কিছু জানতো না। 1 বছরের মধ্যে লোক অনেক কিছু জেনে ফেলেছে এনসিপি সম্পর্কে, যেটা কী করে, কিভাবে যার পকেটে টাকা থাকে না সে জমিদারের বংশধর হয়ে যায়, কিভাবে যে নাকি টেম্পো চালানোর কথা চিন্তা করে ফেসবুকে স্ট্যাটাস দিত, সে মাঝে মাঝে তার চা খাওয়ার জন্য ওয়েস্টার্নে যাওয়া হয়, এগুলো লোকে জেনে ফেলছে কিন্তু। এবং একটা দলকে নষ্ট করার জন্য 1-2 জন লোকই যথেষ্ট, এবং সেই জিনিসটা হয়েছে। এনসিপিকে নিয়ে অনেকে খুব আশা করছে, আমি নিজেও খুব আশাবাদী ছিলাম এনসিপিকে নিয়ে। আমার মনে হয়েছিল যে আওয়ামী লীগ এবং বিএনপি যে গড্ডা লীগের প্রবাহ, তার বিপরীতে বোধ করি আমরা একটা ইয়াংদের, নতুনদের একটা দল পেতে যাচ্ছি। কিন্তু পরে দেখা গেলো সেটা আর হলো না, কারণ ওই 1-2 জন এই দলটাকে শেষ করে দিয়েছে। একজন লোক বলতেছে আমাদের গ্রামের সবচেয়ে গরিব হলাম আমরা, সে নিজে বলতেছে আমাদের গ্রামের সবচেয়ে যে ভাঙা ঘরটা সেটা আমাদের ঘর। সে কি এখন ওই কথা বলে না তো? তার বাইরে যে বিল্ডিং উঠতেছিল এই ছবিও সবাই দেখে। এখন অনেকভাবে হয়ে যায়। একটা কথা মাথায় রাখবেন, টাকা এটা কিন্তু কখনো আসমানি উপায়ে আসে না। আসমানি উপায়ে টাকা আসলে পরে আমাদের নবী খেজুর খেয়ে রোজা রাখতো না। আসমানি উপায়ে ওই আসতে পারে, টাকা আসে না। টাকাটা তাহলে কেমন করে আসে? হিসাব বেশ সহজ। তো ওনারা কী চাকরি করে? প্রথম দিকে দেখতাম মাঝে মাঝে এনসিপির 2-1 লিডার বলতো আমরা বিভিন্ন জায়গায় যে টকশো করি, সেখান থেকে যে টাকাটা পাই সেই টাকাটা পার্টিকে দিই। তো টকশো তো ওদের মানে আমার অনেকের জন্মের আগে থেকে আমি টকশো করি। তো আমি তো এখন পর্যন্ত কোনোদিন 5 স্টার হোটেলে যে খাওয়ার কথা চিন্তা করতে পারি নাই, সঙ্গে একটা চাকরিও করতাম। আমি যদি ভুল না করি কিছুদিন আগে মনে হয় আপনারা 2 জন কোথাও হাঁসের মাংস, না ওটা আমরা দুষ্টুমি করছিলেন। আমরা এমনি দুষ্টুমি করছিলাম তখন। না আমরা হাঁস খেতে যাইনি, আমরা কোথাও যাই নাই। আমরা আমাদের এক বন্ধুর রেস্টুরেন্টে বসে চা কফি খেয়েছি, তাও সেই বন্ধুর সৌজন্যে, আমরা বিল দিই নেই। হ্যাঁ, উনি আমাদের খুব পছন্দ করে, তো বন্ধু আমাদেরকে, ওনার নতুন রেস্টুরেন্ট, তো উনি আমাদেরকে একটু পছন্দ করে চা কফি খাইয়েছেন যে তার নতুন রেস্টুরেন্ট কেমন সেটা আমার। তার মানে আমি ধরে নিতে পারি যে আপনারা এখনো হাঁসের মাংস না এমনিতে তো জীবনে নিশ্চয়ই খেয়েছে, কিন্তু ওইভাবে ওখানে ওই নিলাম একটা যে মানে ওই ঘটনা জানাজানি হওয়ার পরে যাওয়া হয় না, যাওয়ার ইচ্ছা আছে। আমি আগেও যাই না, আমরা কেউ আগেও যাই না। আমরা আসলে অত দূর গিয়ে কে এত কষ্ট করে এটা খাবে? ওয়েস্টার্নে কি খাওয়া হয়েছে কিনা? না সেটা তো আমরা দাওয়াত পেয়েছি। ওয়েস্টার্নে আমি গিয়েছি কয়েকবার, যে বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, মানে টকশের টাকা দিয়ে আসলে যাওয়া সম্ভব না। টকশো টাকা দিয়ে পকেটে টাকা খরচ করে আবার আপনি তো এখনো যান দেখবেন যে একটা বুফে, রেগুলার বুফের দাম 11,000 টাকার মতো, যদি আপনি একা খান। একটা প্রশ্ন আমি 2 জন অতিথির কাছেই আসব। এই প্রশ্নটি হলো যে বিএনপির মহাসচিব বলেছেন যে তিনি ডক্টর ইউনূস, আমাদের যিনি প্রধান উপদেষ্টা, তার কণ্ঠে জিয়াউর রহমানের সুর পাচ্ছেন, বা তার মধ্যে জিয়াউর রহমানকে তিনি পাচ্ছেন, এরকম একটি কোডিং লাইন ছিল, নিশ্চয়ই আপনারা জানেন। আমি 2 জন অতিথির কাছে এই বিষয়ে জানতে চাইবো। আমি জনাব মাসুদ কামাল ভাইয়ের কাছে আগে জানতে চাই যে আসলে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? এই ব্যাপারটা আমি খারাপভাবে দেখছি এই কারণেই, দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে ওনার প্রতি আমার এক ধরনের শ্রদ্ধাবোধ আগে থেকে ছিল। খুবই ভদ্রলোক। এখন ভদ্রলোক কাকে বলে? যিনি অসংলগ্ন কথাবার্তা বলেন তাকে আর যাই হোক ভাই ভদ্রলোক বলা যাবে না। ওনার এই কথাকে আমাকে অসংলগ্ন কথা মনে হয়েছে। উনি এই কথাটা কী করে বলেন আমি বুঝলাম না। উনি তাহলে আমার মনে হলো যে তাহলে উনি ডক্টর ইউনূসকেও ভালোভাবে দেখেন নাই, জিয়াউর রহমানকেও দেখেন নাই। জিয়াউর রহমান সম্পর্কে আপনি তো আমাকে আমি জিয়াউর রহমানকে সরাসরি, তখন আমি ছোটো ছিলাম, আমি কলেজে পড়তাম, ওনাকে আমি দেখেছি। এবং জিয়াউর রহমানের খাল কাটা প্রোগ্রাম, এখানে আমরা নিজেরা ফিজিক্যাল দেখেছি। সে কিন্তু ওই যে এক কোপ দিয়ে চলে আসার লোক ছিল না, কিন্তু সে একটা গেঞ্জি পরে বসে মানে বেশ মাটি
কাটাকাটি করতেন, এই ভদ্রলোক এমন ছিলেন। এই ভদ্রলোকের অনেক বদনাম আপনি করতে পারবেন, কিন্তু তার যে অর্থনৈতিক সততা, এটা নিয়ে তার চরম শত্রু কখনো তার নামে কিছু বলতে পারবে না। আজকে আমাকে একজন লোক ফোন করে বললো আর কি, লন্ডন থেকে। সে বলতেছে তার বাড়ি হলো নওগাঁ। সে বললো তো নওগাঁর আত্রাই উপজেলায় একটা গ্রামের পাশে একটা খাল আছে, ওই খালটা জিয়াউর রহমান কাটছিলেন। কাটার পর সেখানে নাম হয়ে গেছে জিয়া খাল, এখনও আছে ওই খালটা। 91 ক্ষমতা আসার পর নাকি ওরা সংস্কার করার জন্য বেগম জিয়া ওখানে গিয়েছিলেন। তো উনি বলছিলেন যে ওনার বাবা রেফারেন্স বলছে, আমার বাবা ছিল ওখানে। তো ওই খাল কাটার পর দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করছিল ওখানকার ডিসি। সেখানে খাওয়া দাওয়ার সময় ব্যাপক আয়োজন ছিল। আয়োজন দেখে জিয়া রহমান জিজ্ঞাসা করছিলেন, এই যে খাওয়া দাওয়ার আয়োজনটা করছিলেন টাকাটা কোত্থেকে আসছে? তো ডিসি বলছিল এটা সরকারি তহবিল থেকে আসছে। তখন উনি বলছিলেন যে সরকারি তহবিলের টাকা তসরুপ করার অধিকার তো আপনারও নাই, আমারও নাই, এটা কেন করছেন? এবং উনি ওখানে খান নাই, এটা জিয়াউর রহমান। আর ডক্টর ইউনূসকে যে নাকি 104 জন নিয়ে যায় জাতিসংঘে যায়, যাদের মধ্যে তার 2 মেয়ে আছে। সংখ্যা নিয়ে মনে হয় একটা 104 না হয় 102 হবে, 62 হবে, 62 ওনারা বলতেছেন কিভাবে আমি জানি না। আমার কাছে 104 জনের লিস্টই আছে। সম্পূরক একটা প্রশ্ন করতে চাই, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, বিভিন্ন দেশেরই প্রধানমন্ত্রী বা প্রধানরা জাতিসংঘের সফরে যান, সেখানে কি আসলে পরিবারকে নিয়ে যায় তারা, এরকম কোনো নজির আছে কিনা? বা না, যায়, একদম যাবে না তা না, যাবে না, কেন যায় তো। বিদেশ ভ্রমণের সময় পরিবারের লোকজনকে নিয়ে যায়, কিন্তু সেখানে মনে করেন এক দঙ্গল লোক নিয়ে যায় না। হয়তো তার মানে ক্লোজ, হয়তো ওয়াইফকে নিয়ে যায়। ওয়াইফ হলে মানে নারী হলে অনেক সময় হাজব্যান্ডকে নিয়ে আসেন, অথবা হয়তো যদি ওয়াইফ না থাকেন তাহলে তো মেয়েকে নিয়ে যান। এই পর্যায়ে এটা খুবই লিমিটেড, কিন্তু পুরো পরিবার পরিজন নিয়ে হাজির হওয়ার ঘটনা আমি খুব একটা দেখছি বলে মনে হয় না। থাকতেও পারে, আমি বলতে পারবো না। কিন্তু এখন নিয়ে গেলে এগুলো তো সরকারি টাকা তো ভাই, এগুলো তো জনগণের টাকা তো না, এগুলো তো জনগণের টাকা। এই লোকগুলোর মানে আপনার প্রতিদিন তাদের কিন্তু আপনার হাত খরচ দিতে হয়েছে গভর্নমেন্টকে, এত 5 উঠলে রাখতে হয়েছে। তো এগুলো তো ব্যয়বহুল কাজ। সবচেয়ে বড় কথা হলো জানেন, এই টাকা দিয়ে দেশ উন্নত হয়ে যাবে, এই টাকা দিয়ে দেওয়ার কারণে দেশ একদম ফকির হয়ে যাবে, বিষয়টা কিন্তু সেরকম না। বিষয়টা হলো কি, আপনার মানে মতলবটা কি, আপনার আচরণটা কি। আপনি মনে করেন একজন লোক না খেয়ে আছে ভাই, একজন লোক না খেয়ে আছে ধরা যাক, আপনি না খেয়ে থাকলে তার তো পেট ভরবে না, ভরবে না। কিন্তু তার সামনে যখন আপনি পোলাও করবা খাওয়া শুরু করবেন, তখন কি হবে, ওই লোকটার প্রতি আপনার ফিলিংসটা কী ধরনের, আপনি ওটাকে কীভাবে মূল্যায়ন করছেন, সেটা কিন্তু প্রকাশিত হতে থাকে। আপনি কেন যাবেন এত লোক নিয়ে? আপনার ওখানে মনে করেন আপনার প্রায় 32 জন 33 জন গেছে ওটা সিকিউরিটি। ভাই আমেরিকায় যে সিকিউরিটি কী করবে? যখন এই ধরনের ঘটনা ঘটে তখন লোকাল যে সিটি থাকে, সিটি পুলিশ সব কিছুর দায়িত্ব নেয়। তো ওনারা সিকিউরিটি কী করবে, কেন নেবে সে? ভাই এগুলো যুক্তি বলে লাভ নাই। এইটা আপনার এই যে আপনার গেলো আপনার কি এই যে জেনারেল অ্যাসেম্বলি, এগুলো তো ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার যাই নাই, তো কী হয়েছে? একেবারেই স্পষ্ট উত্তর পেয়েছে জনাব মাসুদ কামাল আপনার কাছে আবারও ফিরবো নতুন প্রশ্ন নিয়ে। আমি যেতে চাই জনাব তুষার আপনার কাছে একই প্রশ্ন, বিএনপির মহাসচিবের বক্তব্যের আপনার অভিব্যক্তি জানতে চাই, আর আরেকটি ছোট্ট করে আপনার প্রশ্ন জুড়ে দিতে চাই যে আপনি কয়েকটি জায়গায় একাধিক জায়গায় বলেছেন যে আপনার কাছে জনপ্রিয় প্রতীক মনে হয় স্মার্টফোন। সেই জায়গাটা থেকে এনসিপি কেন বারবার সাপলাতি ঠেকছে, মানে এই জায়গাটা এটা তো আপনি এনসিপিকে জিজ্ঞেস করবেন। একজন কেন বাজারে গেলে কাঁচকলা না কিনে লাউ কিনতে চায়, তো সে বলবে, আমি কেমনে বলবো? এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। একজন গণমাধ্যম বিশেষজ্ঞ আপনি যদি বাজারে যান, আপনার প্রিয় ফল যদি হয় লাউ, আর আপনি কাঁচা কলা কিনছেন না, তো এটা কি আমি আপনার জিজ্ঞেস, মানে আপনি না বললে আমি কেমনে বুঝবো আপনি কেন লাউ কিনতে পছন্দ করেন? এবার আসি আমি উত্তরটা দেই। প্রথমে যে আপনি স্বতন্ত্র নিয়ে একটা প্রশ্ন করেছিলেন না, আরেকটা অদ্ভুত বিষয় লক্ষ্য করবেন, এই স্বতন্ত্র প্রার্থীদেরকে যে 2000 বা ক্ষেত্র বিশেষে 3000 ওই এলাকার ভোটারদের সংখ্যার উপরে নির্ভর করে। তো এই যে ভোটগুলি যে এই নিয়ে আসতে হয় সাইন সহ, এটি কিন্তু আমাদের ভোটের সিস্টেমের এক ধরনের সঙ্গে সাংঘর্ষিক। কেননা কিছু ভোটার আপনাকে সমর্থন আগেই দিয়ে দিচ্ছেন সাইন করে, কিন্তু ভোট তো গোপন। আপনার প্রার্থীতা যারা সমর্থন করছেন তারা কি আপনাকে ভোট দিবেন না? এক অর্থে তারা আপনার ভোটারই, কিন্তু এই জন্য আপনার প্রার্থীতা সমর্থন করেছেন তারা। তো আগেই আপনি কিছু লোকের ভোট
ভোটের খবর নিয়ে নিচ্ছেন যে এই লোকের এই 2000 সমর্থক আছে। আরো মজা আছে, এই 2000 ভোট কালেক্ট করতে তার পয়সা খরচ হয় না। একজন লোক নমিনেশন পাওয়ার পরে পয়সা খরচ করবে যে হচ্ছে দলীয় প্রার্থী, আর আরেকজন লোক স্বতন্ত্র দাঁড়াবে বলে নমিনেশন পাওয়ার আগেই তাকে পয়সা খরচ করে আসতে হবে। কয়েক হাজার ভোট, ফটোকপি, এতগুলা লোকজনের সিগনেচার, এত এত কাগজ, এগুলো নিয়ে জমা দিতে হবে। কেন? আমি স্বতন্ত্র দাঁড়ানোর কারণে আমি অপরাধী? আমি কোনো দল করি না, আমি যে দল চাঁদাবাজি করে মনে করেন সেই দলে আমি নাই? একটু জানতে চাই, অন্যান্য দেশে আসলে স্বতন্ত্র, অন্যান্য দেশে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি জানি না, মনে করেন আপনার টকশোর সময় নষ্ট হবে। এবার পরের প্রশ্নে আসি। আপনি আমাকে কি জিজ্ঞাসা করেছিলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জিয়াউর রহমানের কথা শুনতে পেয়েছেন বা এরকম কিছু একটা হয়তো বলেছেন। আমি ওনার বয়সে ওনার অভিজ্ঞতার কথা বিবেচনা করে ওনাকে আমি অনেক ছোটবেলা থেকে চিনি, কারণ আমি ওনার পারিবারিকভাবে বিতর্ক আন্দোলনের সাথে যেহেতু যুক্ত ছিলাম, ওনার পরিবারে আমার যাতায়াত ছিল একটা সময়, কিছু কিছু সময় আর কি। তো এই জন্য আমি তাকে ছোটবেলা থেকে চিনি। উনি যখন ইন্দিরা রোডে থাকতেন, তো আমি দেখেছি উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, কখনোই মুখ ফসকে কথা বলেন না। আমার ধারণা উনি আসলে বলতে চেয়েছিলেন যে এই বক্তৃতার মধ্যে অনেক কথা আছে যেটা জিয়াউর রহমানের বক্তৃতার মধ্যে থাকতো, কিন্তু এইটা বলতে গিয়ে উনি বলে ফেলেছেন যে উনি জিয়াউর রহমানের কথাই শুনতে পাচ্ছেন। এইটা আসলে একটু মিসইন্টারপ্রিটেশন হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। হয়তোবা উনি এইটা মিন করে থাকতে পারেন, কেননা কোনো সুস্থ মানুষ এই কথা বলবেন না যে জিয়াউর রহমানের ছায়া বা জিয়াউর রহমানকেই শোনা যাচ্ছে, এরকম আক্ষরিক অর্থে এটা কেউ বলবেন না। এর কারণ হচ্ছে আপনি জিয়াউর রহমানকে হয়তো দেখেন নাই, আমি দেখেছি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও দেখেছি। ফলে এই কিছুদিন আগে ইনোভেশন একটা জরিপ করেছে, সেই জরিপে বাংলাদেশে এখনো এই দুইজন নেতা সবচেয়ে জনপ্রিয় মানুষের কাছে। নিশ্চয়ই তাদের কোনো কারণ আছে, নইলে এই দুজন কেন জনপ্রিয়? আপনি একটা বিষয় মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধের কথা আপনি দিয়ে শুরু করেছিলেন না এই টক শোটা? মুক্তিযুদ্ধের সময় যারা রেডিও শুনেছে তারা কিন্তু জানে যে একজন ব্যক্তির কণ্ঠস্বর কেমন, তার সাহস কেমন। এবং মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের একজন প্রধান, আরও দুটি ফোর্স ছিল আপনি জানেন, তো তিনটা ফোর্সের একটা ফোর্সের প্রধান, তার যে যুদ্ধের সময় কাজ, যুদ্ধের পরে তার বীরুত্তম খেতাব অর্জন, এরপরে 7ই নভেম্বর পরবর্তীকালে রাষ্ট্রীয় জীবনে তার যে ভূমিকা, এই সব কিছু বিবেচনায় নিলে এবং তার বক্তৃতা যারা শুনেছে, তাকে যারা দেখেছে, তাতে করে আমার কখনোই মনে হয় না যে আক্ষরিক অর্থে শারীরিকভাবে কিংবা বক্তৃতার কণ্ঠে কিংবা বক্তৃতার কন্টেন্টে কোনোভাবেই তার সঙ্গে তুলনা করা আসলে খুব একটা সমীচীন না বা কেউ মনে করবে না। কিন্তু আমার ধারণা উনি ওইটাই বলেছেন। কেন বলেছেন আমি আপনাকে বলি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুইজনই প্যালেস্টাইন ইস্যুতে অত্যন্ত কঠোর ছিলেন। আমাদের বাংলাদেশের পাসপোর্টে কিন্তু আমরা বহু বছর ধরে লিখে রেখেছিলাম যে এই পাসপোর্ট ইসরায়েলে প্রবেশ করবে না, এবং যতদিন দক্ষিণ আফ্রিকাতে বর্ণবাদ ছিল আমাদের পাসপোর্ট কিন্তু দক্ষিণ আফ্রিকাও নিষিদ্ধ ছিল। এই বিষয়ে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছিলেন শেখ মুজিবুর রহমান, কারণ ইসরায়েল কিন্তু আমাদেরকে স্বীকৃতি দিতে চেয়েছিল। এই স্বীকৃতি কিন্তু প্রত্যাখ্যান করা হয়েছিল। আমাদের মুক্তিযুদ্ধের সময় যে সরকার, সেই সরকার তাজউদ্দিনের নেতৃত্বে তারা প্রত্যাখ্যান করেছিল এবং সেটা আমরা বহাল রেখেছিলাম। আর আপনি যদি জিয়াউর রহমানের জীবনে দেখেন তাহলে দেখবেন উনি প্যালেস্টাইন ইস্যুতে অত্যন্ত সোচ্চার ছিলেন। এখানে ইয়াসির আরাফাত এসেছিলেন, আহমেদ সেকু তুরে এসেছিলেন। প্যালেস্টাইন বিষয়ে তিনি এক ধরনের মধ্যস্থতা যে হচ্ছিল তার মধ্যেও তিনি ছিলেন। ফলে প্যালেস্টাইন ইস্যুতে এইবারই বক্তৃতার মধ্যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে, যদিও এটা পশ্চিমাদের প্রস্তাব, প্যালেস্টাইনের 2 স্টেট ফর্মুলা, এটা কথা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন। শুধু এই জায়গাটিতে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, প্যালেস্টাইনের পক্ষে বাংলাদেশের যে অবস্থান, সেই অবস্থানটা এখনও রয়েছে। এই জায়গাতে হয়তো খানিকটা বক্তৃতায় মিল খুঁজে পাওয়া যেতে পারে। এছাড়া আর কোথায় মিল আছে? শারীরিক শক্তিতে তো অবশ্যই মিল নাই, কারণ আমাদের আগের যে দুজনের কথা আমি বললাম তারা কিন্তু একজন 55 বছর বয়সে এবং আরেকজন তার চেয়েও কম বয়সে নিহত হয়েছেন। তো আর কোনো মিল আপনি খুঁজে পান না? আর কোথায় মিল? তারা ব্যাংকের মালিক ছিলেন, তারা গ্রামীণ ফোন প্রতিষ্ঠা করেছিলেন, তারা ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছিলেন, তারা কি নানান ধরনের সোশ্যাল ব্যবসা প্রতিষ্ঠা করেছিলেন। মাসুদ কামাল ভাই যেটি বললেন যে সততার দিক থেকে, এবং তারা তো নির্বাচিত ছিলেন, তারা তো নির্বাচিত ছিলেন। কারো সততা নিয়ে বলাটা খুব কঠিন, কারণ সততা তো একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়। কিন্তু আপনি রাজনৈতিক, এটা তো একটা রাজনৈতিক একটা স্টেট বক্তৃতা, মানে আমাদের রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে উনি সেইখানে গিয়ে জেনারেল অ্যাসেম্বলিতে আমাদের যে সরকারের এবং রাষ্ট্রের যে
নীতি, যেটা বিশ্বে কিভাবে ভূমিকা রাখছে বা বিশ্বের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই বিষয়ে এখানে কথাবার্তা হচ্ছে। তো সেই কথাবার্তার মধ্যে আমার কাছে মনে হয়েছে কথা তো রাষ্ট্রের কথা একই ধরনেরই হয়, একই ধরনেরই হবে, কিন্তু আপনি যদি কারিশমার দিক থেকে চিন্তা করেন, আপনি যদি কণ্ঠস্বরের দিক থেকে চিন্তা করেন, আপনি যদি শারীরিক আকৃতির জায়গা থেকে চিন্তা করেন, অথবা রাজনৈতিক যে কমিটমেন্ট সেই সব জায়গা থেকে চিন্তা করেন, তাহলে কোনোভাবেই আসলে ওই মাপের রাজনীতিবিদ বা ওই মাপের একজন নেতার সঙ্গে এই মুহূর্তে কেউ তুলনীয় না। আমি জনাব মাসুদ কামাল এর কাছে যাব। আপনার কাছে আমার খুব সংক্ষেপে আমি উত্তরগুলো জানতে চাই। কয়েকটি প্রশ্ন আছে। প্রশ্নগুলো হলো যে একেবারেই আমরা দেখতে পাই যে পাহাড়ের বর্তমান পরিস্থিতি খুবই অশান্ত, সেই বিষয়টি সংক্ষেপে আমাদেরকে বলবেন। এবং আরেকটি সংযুক্ত প্রশ্ন জানতে চাই, কিছু জনপ্রিয় ইউটিউবার যারা আছেন তারা আপনাকে আওয়ামী লীগের সহায়ক শক্তি বলেন, মাঝে মাঝে অনেক কিছুই বলেন। তো সেই জায়গাটা থেকে আমি একটু প্রশ্নটি করছি যে আসলে আপনি বিচলিত হন কিনা। শোনেন, কে কি বলবে না বলবে এটা তার ব্যাপার, আপনি বিচলিত হওয়ার কি আছে? এটা তার বুদ্ধিমত্তা, তার রুচি, তার জ্ঞান দিয়ে তারা বলবে। আমাকে অনেক কিছু বলবে। আমি যে রাস্তা দিয়ে আসলাম এখন মনে করেন, আমাকে অনেক কিছু বলতে পারে, তা আমি কী বলবো? আমার বলার কিছু আছে? আবার আপনি দেখবেন রাস্তা দিয়ে আসার সময় আপনার বাসায় যাচ্ছেন হয়তো, 2-3টা রাস্তার কুকুর আপনাকে ঘেউ ঘেউ করলো, আপনি কী করবেন? আপনি বলবেন এই তুমি ঘেউ ঘেউ কী করো? বলবেন আপনি? বলবেন না তো ভাই, এটা তার ব্যাপার, সে ওটাই পারে, সে ওটা করতেছে, এটা আমার কি আসে যায়? আমি আমার কাজটা ঠিক মতো করতেছি কিনা এটা রাত্রে ঘুমানোর সময় আমি শুয়ে চিন্তা করি, যে আমি আমার বিবেককে প্রশ্ন করি, আমি কি ঠিক করতেছি? আমি যদি মনে করি আমি ঠিক আছি তো ঠিক আছি। পাহাড়ের অশান্তি যেটা, শোনেন আমি বলি আপনাকে, পাহাড়ের অশান্তি ঘটনাটা কি ঘটছে, কিভাবে ঘটছে, অত ডিটেল তো ভেতরের খবর তো আমরা জানি না এখন পর্যন্ত। যতটুকু দেখলাম একটা কিশোরীকে এরকম দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছিল, পাহাড়ি মেয়েকে, সেটা নিয়ে ওখানে একটা বিক্ষোভ ছিল, অবরোধ ছিল, সে অবরোধ চলছিল, সেখানে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে হয়তো বা সেখানে একটা মারামারি হয়েছে এবং সেটা এখন সহিংস রূপ নিয়েছে। তো এই জিনিসটা না আসলে আমি যেটা মনে করি পার্সোনালি, যে এখানে নানা ধরনের ঘটনা তো পাহাড়ে ঘটছে, এবং পাহাড়ের ক্যারেক্টার কিন্তু আমাদের সমতলের মতো ক্যারেক্টার না। আমাদের সমতলে একজন মানুষ সম্পর্কে আপনি যেভাবে আইডিয়া করতে পারেন, তাকে যেভাবে কথা বলতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন, অথবা তাকে আপনি বোঝাতে পারেন, পাহাড়ে কিন্তু সেই পরিবেশে ওরা বড় হয়নি, ওদের ক্যারেক্টারটা ওই ধরনের না, কাজে তাদেরকে ওইভাবে ডেলিকেটলি তাদেরকে হ্যান্ডেল করতে হয়। এটা আমি যতটুকু বুঝি আর কি। সর্বোপরি আমি মনে করি যে ভাই কিছু জায়গা আছে পাহাড়, কিছু জায়গা সমতল, সবটা মিলেই তো আমার দেশ, এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সরকারের। আপনার কথা শুনতে ইচ্ছে হয়, কিন্তু সময়ের কাছে আমরা সবাই বাধা। একেবারেই লাস্ট প্রশ্ন আপনার কাছে জনাব মাসুদ কামাল, যে নিষিদ্ধ হওয়ার পরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল 30 সেকেন্ডে উত্তর দিবেন, এক্ষেত্রে কি বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের কোনো প্রভাব ফেলার সম্ভাবনা আছে কিনা? ঝটিকা মিছিল প্রভাব ফেলবে না, আওয়ামী লীগ নিজে প্রভাব ফেলবে। আগামী নির্বাচনে হয়তো বা আওয়ামী লীগের কোনো মার্কা থাকবে না, হয়তো আওয়ামী লীগের প্রার্থী থাকবে না, কিন্তু তারপরেও আমি মনে করি আগামী নির্বাচন আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করবে। ধন্যবাদ জনাব মাসুদ কামাল। আমি জনাব আব্দুল নূর তুষার, আপনার কাছে বেশ সংক্ষেপে, একেবারেই সংক্ষেপে জানতে চাই, রাজনীতির বাইরে যে একটি প্রশ্ন করতে চাই। আপনি ব্রাজিলের একজন সমর্থক, 2026-এর বিশ্বকাপে ব্রাজিলকে কি অবস্থায় দেখতে চান বা আপনার কি মনে হয় সেটি জানতে চাই। আর পাহাড়ের অশান্তি নিয়ে যদি আপনার কিছু বলার থাকে। আমি সবসময় ব্রাজিল না, শুধু এই যে দক্ষিণ আমেরিকার যে ফুটবল, সেই ফুটবলের খুবই ভক্ত, কারণ তারা ছন্দে ফুটবল খেলে এক ধরনের, তাদের পাওয়ার প্লে কম, তাদের ফুটবল অনেক শিল্পিত ছিল। কিন্তু এখন কিন্তু ফুটবল সারা পৃথিবীতে একই রকম হয়ে যাচ্ছে, কেননা ফিজিক্যাল অ্যাডভান্টেজ এবং পাওয়ার ব্যবহার করা, এই জিনিসগুলি আসলে প্রমাণিত হয়েছে যে এগুলো বেশি উপযোগী ওই ছন্দবদ্ধ দুর্বল শরীরের ফুটবলের জায়গায়। তো সেই জন্য আমি মনে করি যে এখন আসলে ফুটবলে খুব একটা তফাৎ নাই, দুই দিকেরই, ইউরোপিয়ান এবং আমেরিকান ফুটবলে প্রায় কাছাকাছি চলে এসেছে। এবং যেহেতু দক্ষিণ আমেরিকার ফুটবলাররা সবাই ইউরোপে খেলে, ইউরোপের লিগগুলিতে, ফলে তাদের খেলার মধ্যে অনেক ক্ষেত্রে ইউরোপিয়ান ছাপ চলে এসেছে। তো এখন আর আমি ছন্দবদ্ধ কিছুর জন্য করি না, ছোটবেলা থেকে ব্রাজিলের ভক্ত, কারণ তখন ব্রাজিল অনেক জিতত, যে কারণে আপনাদের জেনারেশনে আর্জেন্টিনা খুবই মানুষ পছন্দ করে, কারণ আর্জেন্টিনাকে জিতে রেখেছে। আপনাদের জেনারেশনে অনেকে আর্জেন্টিনার ভক্ত, কেউ কেউ পর্তুগালের ভক্ত, কেউ কেউ ফ্রান্সের, কারণ বাচ্চারা, শিশুরা যাকে জিততে দেখে তার পক্ষে চলে যায়। আমার ছোটবেলা আমি দেখেছি ব্রাজিল জিতে, আর্জেন্টিনা জিতে। তো
তো ব্রাজিল বেশি জিতেছে, আর্জেন্টিনা কম। আর্জেন্টিনা প্রথম আমি দেখলাম যে ওই যে 74 সালে মারিও কেম্পেসের গোলে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো, যেটা আমার দেখা আর কি প্রথম। তো সেইটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে তখনও তো ব্রাজিল 3টা বিশ্বকাপ জিতে জুয়েলারি কাপ তাদের কাছে নিয়ে গেছে, এরপর ব্রাজিল আরও 2টা বিশ্বকাপ জিতেছে, আরও 2টা ফাইনালে উঠেছে। তো এরকম দেখে আমি পছন্দ করছি। সক্রেটিসকে আমার খুব ভালো লাগতো। সক্রেটিস ডাক্তারি পড়তো, আমিও ডাক্তারি পড়বো বলে তখন ভাবতাম। সক্রেটিসকে আমার খুব ভালো লাগতো। আপনি জানেন কিনা জানেন না, সক্রেটিস একদম অত্যন্ত সমাজ সচেতন রাজনীতিবিদ ছিলেন। উনি কিন্তু রাজনীতি করতেন এবং ক্ষমতায় যান নাই কখনো, কিন্তু উনি রাজনীতি করতেন জনমানুষের জন্য। ব্রাজিলে কিন্তু তখন একনায়কতন্ত্র ছিল, এবং যখন মারিও কেম্পেসের গোলে আর্জেন্টিনা জিতে তখন কিন্তু আর্জেন্টিনা তো একনায়কতন্ত্র চলছে, স্বৈরাচার ছিল। কারণ আর্জেন্টিনিয়ানরা কিন্তু স্বৈরাচার দূর করে বলে নাই স্বাধীনতা 3.5, হ্যাঁ, আর ব্রাজিলিয়ানরাও কিন্তু একনায়কতন্ত্র দূর করে বলে নাই যে স্বাধীনতা 5.6। আমাদের একেবারেই অনুষ্ঠানের সময় শেষ। লাস্ট 10 সেকেন্ড পাহাড়ের অশান্তি নিয়ে। পাহাড়ের অশান্তি অনেক দিনের, এই অশান্তি তো এই জায়গাতে তৈরি হয়নি। এখন যা হচ্ছে এগুলা দীর্ঘদিনের অত্যাচার বঞ্চনার ফলাফল। আপনি নিশ্চয়ই জানেন যে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র যখন তৈরি করা হয়েছিল বিশাল জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত করা হয়েছিল, এবং তারা ঠিকমতো ক্ষতিপূরণ পায় না। এবং সেইখান থেকে যখন বাংলাদেশ স্বাধীন হলো, স্বাধীনতার পরে এক ধরনের রাজনৈতিক বিভেদ এবং সেই যে পুরনো যে একটা ক্ষত, সেগুলা দূর করার চাইতে বরং ধীরে ধীরে সেগুলো বাড়তে শুরু করলো। পরে কিন্তু বিভিন্ন সরকার চেষ্টা করেছেন এটা দূর করার জন্য, কিন্তু এটা সম্ভাবনার বড় কারণ হচ্ছে এই ধরনের অসুবিধায় কিন্তু এক ধরনের বহিঃশক্তির ইন্ধন আমরা জানি আছে। এইসব কারণে আমার মনে হয় যে এটা বন্ধ করার জন্য পাহাড়িদেরকে আমাদের বন্ধু ভাবতে হবে, যারা পাহাড়ে থাকেন তাদের সুবিধা অসুবিধাগুলো বুঝতে হবে, কিন্তু তাদেরকেও বুঝতে হবে যে তারা বাংলাদেশের বাইরে না, এবং বাংলাদেশের প্রয়োজনে তাদেরকেও কিছু কিছু ত্যাগ স্বীকার করতে হবে।